অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে তাদের আশেপাশে শেখ হাসিনার রেখে যাওয়া আওয়ামী প্রেতাত্মাদের ঘুরঘুর করতে দেখা যাচ্ছে। বাংলাদেশের তথাকথিত সুশীলদের কোনো অবদান ছিল না। আবু সাইদ, মুগ্ধ, তাহমিদেরা শহীদ হয়ে তাদের রক্তের বিনিময়ে এই দেশ থেকে ফ্যাসিস্ট পলায়ন করেছে। আজকে যারা আবু সাইদের রক্তের সাথে গাদ্দারি করে ইসলামের দিকে আঙ্গুল তুলবে, শাহজালালের পূর্ণভূমি থেকে পরিষ্কার ভাষায় বলছে সেই আঙ্গুল আমরা ভেঙে দেব। শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য কিন্তু ইন্ডিয়ার যতগুলো দল আছে সবাই কিন্তু একমত যে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হবে। কারণ বাংলাদেশের সাথে কিন্তু ইন্ডিয়ার সম্পর্ক না, ইন্ডিয়ার সম্পর্ক হচ্ছে শুধু আওয়ামী লীগের সাথে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের প্রতি জনগণের যে আগ্রহ, এটা এখন কোন পর্যায়ে আছে আমি বললাম না, আপনারাই নিজেরা চিন্তা করুন। অর্থাৎ আগ্রহ একটা, শ্রদ্ধা একটা, ভালোবাসা একটা, সমর্থন আরেকটি। হাসিনার যে জমানা এবং তার যে দুঃশাসন, সেই দুঃশাসন থেকে বাঁচার জন্য গত 10টি বছর ধরে, আরও বেশি সময়, 2012 সন থেকে একেবারে 24 বলতে গেলে 1 যুগ ধরে আমরা অথই সাগরে হাবুডুবু খেয়েছি। জামাতের সাথে সখ্যতা গড়ে তুলে রাজনীতি করলে বিএনপির পক্ষে আগামী 15 বছর পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ধরে রাখা সম্ভব। আবার অন্যদিকে আওয়ামী লীগের সাথে সখ্যতা গড়ে তুললে বিএনপির পক্ষে 5 বছরের মধ্যেই ক্ষমতা হারানো সম্ভব। ইদানিং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি ধীরে ধীরে ব্যর্থ হচ্ছে এবং তার কার্যকলাপে নাকি সাধারণ জনগণ বিরক্তি বোধ করছে। প্রিয় দর্শক, মূলত কয়েকটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে যে মানুষ বিরক্তি বোধ করছে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন গোলাম মাওলা রনি। তার সাথে সাথে ডক্টর ফয়জুল হক সাহেবের একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, বোরহান মাহমুদের একটি ভিডিও এবং কি একজন আলেমের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আমি সবাইকে বলবো আবরারুল সাহেবের সেই ভিডিওটি, অর্থাৎ সে আলেমের ভিডিওটি আজকের এই ভিডিওর লাস্ট মুহূর্তে দেখাবো। সবাইকে অনুরোধ করবো হাত জোর করে তার বক্তব্যটি আপনারা সবাই শুনে যাবেন। তার বক্তব্যটি শোনা আমার মনে হয় সকলেরই দরকার। তার সাথে সাথে আরও একজন রাশেদ প্রধানের বক্তব্য আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আর কথা বাড়াবো না, এক এক করে গুরুত্বপূর্ণ সবগুলো ভিডিও আমরা দেখে আসি। এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে তাদের আশেপাশে শেখ হাসিনার রেখে যাওয়া আওয়ামী প্রেতাত্মাদের ঘুরঘুর করতে দেখা যাচ্ছে। প্রশাসনের প্রত্যেকটি জায়গায়, সচিবালয়ে আপনারা যদি চেয়ে দেখেন অন্তর্বর্তীকালীন সরকারকে ঘিরে রেখেছে আওয়ামী প্রেতাত্মারা। এখনো তাদের অপসারণ করা হচ্ছে না। নতুন নিয়োগের ক্ষেত্রে আওয়ামী প্রেতাত্মাদের নিয়োগ দেওয়া হচ্ছে। কথাবার্তা পরিষ্কার, আওয়ামী প্রেতাত্মা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের গণহত্যাকারীদের দোষরদের আমরা অন্তর্বর্তীকালীন সরকারের আশেপাশে কোথাও দেখতে চাই না। তিস্তার বাঁধ ভারত আবারও খুলে দিয়েছে। ছাত্র সমন্বয়কদের বলতে চাই, শুনেছি আপনারা কোটি কোটি টাকা নাকি ব্যাংকে জমা রেখেছেন, সেখান থেকে সুদ আসবে, আসুক। আমার উত্তরবঙ্গে বন্যা হয়েছে, সারা বাংলাদেশের মানুষ বন্যা কবলিত মানুষের জন্য যে অর্থ সাহায্য দিয়েছে সেই টাকা ব্যাংকে রেখে দিবেন না ডিল করার জন্য। অর্থ বের করুন, প্রকৃত হিসাব দিন, উত্তরবঙ্গের বন্যা কবলিত এলাকায় যান। অন্তর্বর্তীকালীন সরকার এই গণ অভ্যুত্থানকে জাতিসংঘের মঞ্চে শুধুমাত্র ছাত্রদের গণ অভ্যুত্থান করে ওখান থেকে এক নতুন বৈষম্যের জন্ম দিয়েছেন। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এই গণ অভ্যুত্থান ছাত্র ছিল, যুব ছিল, শ্রমিক ছিল, কৃষক ছিল, সকল ধর্মের মানুষ ছিল, বিএনপি জামাত সহ বিরোধী দল ছিল। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জাতিসংঘে বক্তব্য দিতে গিয়েছিলেন, অত্যন্ত চমৎকার বক্তব্য রেখেছেন, আমাদের সকলেরই মন ছুঁয়ে গেছে। উনি দায়িত্ব গ্রহণের পর থেকে সবসময় ওনার বক্তব্যে বলে আসছিলেন ছাত্র জনতা, ছাত্র জনতা। যেখানে এই গণ অভ্যুত্থানের পিছনের একটা বড় অংশ বিরোধী দলগুলোকে বাদ দিয়ে দেওয়া হচ্ছিল। আমি স্বীকৃতির জায়গা থেকে, সম্মানের জায়গা থেকে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নাম খুঁজে পাই নাই, আমি জামাত ইসলামের নাম খুঁজে পাই নাই, আমি বিরোধী দলের অন্যান্য কারো নাম কোথাও খুঁজে পাই নাই। মেনে নিয়েছিলাম ছাত্র জনতা। দুঃখজনক জাতিসংঘের বক্তব্য যে দেখলাম জনতাও কিভাবে যেন বাদ পড়ে গেল, শুধুমাত্র ছাত্ররা রয়ে গেল। তাও আমার আপত্তি নাই, যদি এটা বলেই শান্তি পাই তাহলে তাই সই। আমি আশা করেছিলাম
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের আগে দেশের বাইরে থেকে 7 সিস্টার এবং ভারত সম্পর্কে মেসেজ দিয়েছিলেন। আমি খুব আশা নিয়ে বক্তব্য শুনতে বসেছিলাম। জাতিসংঘের বক্তব্যে আমার দেশের প্রধান উপদেষ্টা ভারতকে নিয়ে একটি টু শব্দও করেন নাই। আমি আশা করেছিলাম ভারত কর্তৃক সীমান্তে হত্যা নিয়ে উনি কথা বলবেন। আমি আশা করেছিলাম 54টি অভিন্ন নদীর পানি বন্টন নিয়ে উনি কথা বলবেন। সারা দুনিয়ার সামনে উনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং ভারতের আগ্রাসন তুলে ধরবেন। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, আমার দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ছাত্র গণ অভ্যুত্থানের বক্তব্য রেখে সংক্ষিপ্ত আকারে উনি শেষ করে দিয়েছে। এটা আমাদের জন্য ব্যথা, এটা আমাদের জন্য বেদনাদায়ক। শেখ হাসিনা 5 তারিখে ভারতে পালিয়ে যাওয়ার পর আমরা আশা করেছিলাম বাংলাদেশে বৈষম্য থাকবে না। যে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে হাজারো শহীদ ভাইয়ের রক্তের বিনিময়ে আমরা অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছিলাম, সেই অন্তর্বর্তীকালীন সরকার এই গণ অভ্যুত্থানকে জাতিসংঘের মঞ্চে শুধুমাত্র ছাত্রদের গণ অভ্যুত্থান করে ওখান থেকে এক নতুন বৈষম্যের জন্ম দিয়েছেন। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এই গণ অভ্যুত্থান ছাত্র ছিল, যুব ছিল, শ্রমিক ছিল, কৃষক ছিল, সকল ধর্মের মানুষ ছিল, বিএনপি জামাত সহ বিরোধী দল ছিল। বৈষম্য সৃষ্টি করার চেষ্টা করবেন না। এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে তাদের আশেপাশে শেখ হাসিনার রেখে যাওয়া আওয়ামী প্রেতাত্মাদের ঘুরঘুর করতে দেখা যাচ্ছে। প্রশাসনের প্রত্যেকটি জায়গায়, সচিবালয়ে আপনারা যদি চেয়ে দেখেন, অন্তর্বর্তীকালীন সরকারকে ঘিরে রেখেছে আওয়ামী প্রেতাত্মারা। এখনো তাদের অপসারণ করা হচ্ছে না। নতুন নিয়োগের ক্ষেত্রে আওয়ামী প্রেতাত্মাদের নিয়োগ দেওয়া হচ্ছে। কথাবার্তা পরিষ্কার, আওয়ামী প্রেতাত্মা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের গণহত্যাকারীদের দোষরদের আমরা অন্তর্বর্তীকালীন সরকারের আশেপাশে কোথাও দেখতে চাই না। আগামীর সুন্দর এবং গণতান্ত্রিক আমি বাংলাদেশ গঠন করতে হলে এখনো সময় আছে। ভারতকে স্পষ্ট ভাষায় নির্দেশনা দিন, শেখ হাসিনাকে ফেরত আনুন, বিচারের মুখোমুখি করুন এবং এই আওয়ামী প্রেতাত্মাদের আপনাদের পাশ থেকে সরান। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আমি মিডিয়ার ভাইদের মাধ্যমে বিনীতভাবে জানাতে চাই, তিস্তার বাঁধ ভারত আবারও খুলে দিয়েছে। আমার বাড়ি উত্তরবঙ্গের পঞ্চগড়ে। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় লালমনিরহাট, গাইবান্ধা, রংপুর সহ বিভিন্ন অঞ্চলে বন্যা প্লাবিত হয়ে গেছে। ছাত্র সমন্বয়কদের বলতে চাই, শুনেছি আপনারা কোটি কোটি টাকা নাকি ব্যাংকে জমা রেখেছেন, সেখান থেকে সুদ আসবে, আসুক। আমার উত্তরবঙ্গে বন্যা হয়েছে, সারা বাংলাদেশের মানুষ বন্যা কবলিত মানুষের জন্য যে অর্থ সাহায্য দিয়েছে সেই টাকা ব্যাংকে রেখে দিবেন না ডিল করার জন্য। অর্থ বের করুন, প্রকৃত হিসাব দিন। উত্তরবঙ্গের বন্যা কবলিত এলাকায় যান। দুর্নীতি এবং বৈষম্যকে দূর করার জন্য যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের সুফলে আপনারা যারা ভোগ করছেন, নতুন করে দুর্নীতি এবং নতুন করে বৈষম্য সৃষ্টি করবেন না। কথাবার্তা পরিষ্কার, আন্দোলন শেষ হয় নাই, আন্দোলন চলছে। আবারও সকলে মিলে সেই গণতান্ত্রিক বাংলাদেশ যেটা ভোটের মাধ্যমে হবে, সেই আন্দোলন কিন্তু শেষ হয় নাই। আন্দোলন সেদিন শেষ হবে যেদিন সারা বাংলাদেশের মানুষ ভোটের মাধ্যমে তাদের পছন্দের গণতান্ত্রিক সরকারকে ক্ষমতায় নিবে, তারপরেই পরিপূর্ণ রাষ্ট্র সংস্কার। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের প্রতি জনগণের যে আগ্রহ, এটা এখন কোন পর্যায়ে আছে আমি বললাম না, আপনারাই নিজেরা চিন্তা করুন। অর্থাৎ আগ্রহ একটা, শ্রদ্ধা একটা, ভালোবাসা একটা, সমর্থন আরেকটি। হাসিনার যে জমানা এবং তার যে দুঃশাসন, সেই দুঃশাসন থেকে বাঁচার জন্য গত 10টি বছর ধরে, আরও বেশি সময়, 2012 সন থেকে একেবারে 24 বলতে গেলে 1 যুগ ধরে আমরা অথই সাগরে হাবুডুবু খেয়েছি। এবং যেই আমাদের পক্ষে কথা বলেছেন, সেটা আমেরিকা বলুক কিংবা রাস্তার কোনো পাগল বলুক কিংবা একটা রিক্সাওয়ালা, তিনি যদি শেখ হাসিনাকে একটা গালি দিতে, যেটা আপনি আমি দিতে সাহস পেতাম না, আমাদের কাছে মনে হতো যে তিনি আমাদের নেতা। আমরা একসময় সেফায়েতুল্লাহ সেফুকে নেতা হিসেবে অনেকে মেনে নিয়েছি। তার অকথ্য এবং অশ্রাব্য ভাষার গালাগাল শুনেননি এমন কোনো ভদ্রলোক নেই বাংলাদেশে। স্বামী স্ত্রী দুজনে বসে বসে তিনি যে শেখ হাসিনাকে গালিগালাজ করতেন, এটা অনেক স্বামী স্ত্রী বসে বসে শুনতেন আর খুনসুটি করতেন। একইভাবে ঠিক এই সেফায়েতুল্লাহ সেফুর জনপ্রিয়তার কারণে পশ্চিমা দুনিয়াতে অনেকগুলো সাংবাদিক নামধারী কিছু তরুণ ইউটিউবার, তারাও ঠিক এই গালাগালি, অশ্লীলতা, অশ্রাব্যতা, যৌনতা, এই বিষয়গুলোকে একদম সামনে এনে
যা মুখে আসে তা বলে মোটামুটি তাদের একটা ভক্ত এবং অনুরাগী তারা গড়ে তুলেছেন। ফলে আমাদের এই সমাজ এখন শালীনতা, তারপরে সুশীল, এরপর ভালো কথা, এই জিনিসগুলোর পরিবর্তে কাউকে গালাগাল দেওয়া, কাউকে ছোট করা এবং অধৈর্য হয়ে পড়া, এটা আমাদের একটা মানসিক রোগে পরিণত হয়েছে। আজ খুব অল্প সময় গেল, এই অল্প সময়ের মধ্যে যদি আপনি প্রশংসা করতে চান ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অর্থনৈতিক পরিকল্পনা সমূহ, তিনি এবং তার অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তিনজন মিলে মোটামুটি অল্প সময়ের মধ্যে একটি ভঙ্গুর অর্থ ব্যবস্থাকে যতটুকু সফলতার দ্বারপ্রান্তে নিয়ে এসেছেন, এটি নিঃসন্দেহে প্রশংসনীয়। কিন্তু সমস্যা হলো যে এই যে তার যে অর্থনৈতিক কর্মকাণ্ড, বিদেশ থেকে ঋণ আনা, তারপরে শেষে ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা আনা, রেমিটেন্স আনা, এই জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছে কেবলমাত্র আইন শৃঙ্খলার অবনতির কারণে। তারপর সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে যে নিয়োগ এবং বদলি, এগুলো নিয়ে যে অরাজকতা চলছে তার কারণে। আইন মানার যে একটা প্রবণতা, সেটি ধীরে ধীরে তিরোহিত হচ্ছে। যে যার অবস্থান থেকে আইন ভাঙা, পুলিশকে পাত্তা না দেওয়া, যা মুখে আসে তাই বলা, এরপরে আইন নিজের হাতে তুলে নেওয়া, যেটাকে মব জাস্টিস অর্থাৎ নিজেরা একটা বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করা, এই জিনিসগুলো গত 2 মাসে যেভাবে একের পর এক ঘটেছে, এগুলোর শুধু প্রতিবিধান নয়, এগুলোর যদি বিচার করা না যায় তাহলে আমরা একটা জাতি হিসেবে যে সভ্যতা দ্বার প্রান্তে যতটুকু এগিয়েছিলাম, এগুলো আমরা আবার পেছাবো। অন্যদিকে এখন যারা রাষ্ট্র পরিচালনা করছেন, তাদেরকে আগামী দিনে কেবলই মাত্র এই বিষয়গুলোর কারণে পুনরায় বিচারের মুখোমুখি হতে হবে। তো যেটা বলছিলাম যে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে ভালো কি আছেন, সেই জিনিসগুলো স্মরণ করতে পারছি না, দেখতে পাচ্ছি না। এর কারণে তারা যারা ভক্ত অনুরাগী রয়েছেন দেশে এবং দেশের বাইরে, তারা তার ভালোকে এত বড় করে অনেক বিশাল লাইট দিয়ে, বিশাল ক্যানভাস দিয়ে প্রচার করার চেষ্টা করছেন, যার মধ্যে তার সত্যিকার অর্থে যে ভালো গুণাবলী, সেই গুণাবলীগুলো হারিয়ে যাচ্ছে। 2 নম্বর হলো যে তাকে যদি এই দেশে রাজনীতি করতে হয়, তাহলে এই দেশের সাধারণ মানুষের সঙ্গে তার সম্পর্ক, সাধারণ মানুষের যে আশা আকাঙ্ক্ষা এবং আকুতি, এবং এদেশের মানুষের সঙ্গে তার যে সম্পর্ক, এটি চূড়ান্ত পর্যায়ে নিতে হবে, যেটি তিনি এখনো শুরু করতে পারেননি। তিনি এবং তার সাথে যারা লোকজন রয়েছেন, তারা গণমুখী লোক নন, জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, উল্টো এদেরকে গণবিমুখ লোক হিসেবে আপনি অভিহিত করতে পারেন। এই গেল একটা বিষয়। ফলে কি হচ্ছে, সব জায়গাতে অস্থিরতা তৈরি হয়ে গিয়েছে, মানুষের স্বপ্নভঙ্গ হয়েছে। তারপর মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি যে শ্রদ্ধা দেখাতেন, তাকে নিয়ে স্বপ্ন দেখতেন, তিনি বাংলাদেশের জন্য বিরাট কিছু করবেন এবং তার নেতৃত্বে পশ্চিমাদের সঙ্গে ভালো সম্পর্ক হবে, বাংলাদেশের দুধ এবং মধুর নহর প্রবাহিত হবে। এই জিনিসগুলো এখন এতটা ফিকে হয়ে গিয়েছে যে এইগুলো এখন শুনলে বেশিরভাগ মানুষ বিরক্ত হয়ে পড়েন। যখন গ্রামে একটা মানুষ তার 10টা গরু আছে, বিশ্বাস করেন যারা গেরস্থ, তারা নিজেদের গৃহপালিত গরু, ছাগল, মহিষ কিংবা মুরগিকে পরিবারের সদস্য মনে করে, এদের উপর জীবিকা নির্বাহ করে এবং এদের জন্য তারা জীবন পর্যন্ত দিয়ে দেয়। সারা বাংলাদেশে যেভাবে গরু চুরি বেড়েছে, শুধু গরু চুরি না, গরু ডাকাতি বেড়েছে। মানুষ বাড়ি বাড়ি সেই সন্ত্রাসীরা গিয়ে যেখানে সন্ত্রাস সম্ভব, সেখানে তারা গরু, ছাগল, মহিষ এগুলো সব ছিনতাই করে নিয়ে আসছে, ডাকাতি করে নিয়ে আসছে। আর গভীর রাতে এই চোরদের যে উপদ্রব, সেই উপদ্রবের কারণে সারা বাংলাদেশে ঘুম হারাম হয়ে গিয়েছে গৃহস্থদের। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস বাইডেনের সঙ্গে ছবি তুলেছেন, তারপরে লন্ডন আমেরিকা থেকে আরও 10টা সার্টিফিকেট পেয়েছেন। এটা কিন্তু আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর 1 লাখের একজন মানুষও জানেনও না, তাদের মাথা ব্যথা নেই। তাদের মাথা ব্যথা হলো যে একজন ডাক্তার রাষ্ট্র ক্ষমতায় বসেছেন, শেখ হাসিনার চেয়ে ভালো, সে আমাদের গরু চুরি বন্ধ করতে পারছেন না। তো এগুলো নিয়ে তারা কিন্তু গালাগাল শুরু করেছেন। আর অন্যদিকে এরকম যে একটা সমস্যা, গরু চুরি করলে যে কি হয়, এটা বর্তমান সরকারের যারা উপদেষ্টা মণ্ডলী রয়েছেন, তাদের কারোই ব্যাপারে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আছে কিনা আমি বলতে পারবো না। যেমন আমাদের একটা ছোটকালে কৌতুক করেছিলাম যে গরু হারালে এমনই হয় মা, অর্থাৎ এক কৃষকের গরু হারিয়ে গেছে, সারাদিন সে গরুকে খোঁজ করেছেন, খোঁজ করে করে গরু না পেয়ে তিনি বাড়িতে এসেছেন। বাড়িতে এসে তিনি কাউকে চিনতে পারছেন না। তিনি তার নিজের স্ত্রীকে বলছেন যে মাগো 1 গ্লাস পানি দিন তো। এখন সেই যে গৃহকর্ত্রী, তিনি বলছেন যে তওবা তওবা আস্তাগফিরুল্লাহ, এটা কি ধরনের কথা, নিজের স্ত্রীকে কেউ মা বলে? তখন সেই গৃহস্থ বলে উঠেন চিৎকার করে যে মাগো, গরু হারালে এমনি হয় মা। এই হলো আবহমান বাংলায় আমাদের যে গৃহপালিত জন্তু জানোয়ার রয়েছে, তাদের সঙ্গে মানুষের অ্যাডাপশন। যে মহল্লায় চাঁদাবাজি হচ্ছে, যে মহল্লায় মব জাস্টিস হচ্ছে, এবং
যেখানে নিয়োগ বদলিতে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, ছেলেমেয়েরা ক্লাসে যাচ্ছে না, পড়াশোনা করছে না, প্রত্যেকটা বাড়িকে তার পিতামাতার জন্য জাহান্নাম বানিয়ে ফেলেছেন। একটা পরিবারে যদি 2জন 3জন করে সন্তান সন্ততি থাকে এবং তারা এই রাষ্ট্রের সঙ্গে পাল্লা দিয়ে যদি তারা নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে, ক্লাসে না থাকার কারণে, বিশ্ববিদ্যালয়ে না যাওয়ার কারণে বা গত কয়েক মাসের অবিরত যে বিরতি, এর কারণে দেখা যাচ্ছে প্রতিটি পরিবারের মধ্যে এক ধরনের অশান্তি তৈরি হয়েছে। তার সঙ্গে গার্মেন্টস, তারপর অন্যান্য শিল্প কলকারখানা, ব্যবসা বাণিজ্যের যে মন্দা, সব মিলিয়ে মানুষের মধ্যে একটা ত্রাহি অবস্থা। তো সেই অবস্থা থেকে মুক্তির জন্য বা সেই অবস্থা থেকে রেহাই দেওয়ার জন্য সরকারের না আছে কোনো কথার বুলি, না আছে কথার ঝুলি, না আছে কোনো সান্ত্বনা বাণী। তাই শুধুমাত্র সমন্বয়ক, ছাত্র তাদেরকে ক্ষমতায় বসিয়েছেন, বিল ক্লিন্টন তাদেরকে কথা বলেছেন, জো বাইডেন তাদেরকে চুমা দিয়েছেন, এরপরে ফ্রান্সের প্রেসিডেন্ট তাদেরকে কোলে নেবেন, তারপরে মালয়েশিয়ার যিনি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তিনি আসবেন, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আসবেন, আর বাংলাদেশ স্বর্ণের খনিতে, তেলের খনিতে ভরে যাবে। এই অলিক কল্পনা, এই অলিক কথাবার্তা কোনো অবস্থাতেই আমাদের জনজীবনে স্বস্তি দিতে পারছে না। এবং ডক্টর ইউনূস এখন যে খপ্পরের মধ্যে পড়েছেন এবং যে আমলাতন্ত্রের মধ্যে পড়েছেন, যে দালাল চক্রের মধ্যে পড়েছেন, ঠিক শেখ হাসিনা 2010-11 সনে ঠিক এরকম একটা অবস্থার মধ্যেই কিন্তু তিনি পড়েছিলেন। শেখ হাসিনার অনেকগুলো গুণাবলী ছিল, সব গুণাবলীগুলো এই পরিস্থিতির কারণে, পরিবেশের কারণে, দেশি বিদেশি চক্রান্তের কারণে সমস্ত গুণাবলীগুলো মুহূর্তের মধ্যে হারিয়ে যায় এবং তিনি ধীরে 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 লেডি হিটলারে পরিণত হন। এবং আপনি যদি হিটলারের কথা চিন্তা করেন, মুসলিমের কথা চিন্তা করেন, জীবনের প্রথম দিকে তারা খুবই কাঙ্ক্ষিত ব্যক্তি ছিলেন তাদের দেশের জনগণের জন্য, কিন্তু জনগণের একটা নির্দিষ্ট সময়ের পরে আর সেই ধৈর্য তাদের প্রতি থাকেনি এবং তারা জনগণের সেই যে সহজ সরল অভিব্যক্তিকে ব্যবহার করে এই দুনিয়াতে যে নির্মম এবং নৃশংসতার যে ইতিহাস রচনা করেছেন, কিয়ামত পর্যন্ত সেইগুলো কেউ অতিক্রম করতে পারবে না। তো আমাদের শেখ হাসিনা, বাংলাদেশের শেখ হাসিনা, তিনি যদি সতর্ক হতেন এবং তিনি যদি জনগণকে ভালোবাসতেন, রাজনৈতিক দলকে ভালোবাসতেন, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির সাথে একটা সম্পর্ক রক্ষা করতেন, তাহলে আজকে তাকে কিন্তু এভাবে পালিয়ে যেতে হতো না। কিন্তু তিনি সেটা না করে তাকে কোন দেশ থেকে একটা ডক্টরেট ডিগ্রি দিয়েছেন, জাতিসংঘের পরিবেশ বিষয়ে কোন কমিটি বা সাব কমিটি তাকে একটা উপাধি দিয়েছেন, কিংবা নরেন্দ্র মোদী তাকে কি বলেছেন, আমেরিকার কোন প্রতিষ্ঠান কি বলেছেন, এই সকল বিষয় নিয়ে তিনি এবং তার যারা লোকজন যেভাবে জনগণকে বিভ্রান্ত করতেন এবং যেভাবে মিথ্যা উল্লাসে নৃত্য করতেন, তার পরিণতি আমরা দেখেছি। তো কাজেই আমি যখন ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ গেলেন, আমার প্রথম কথা ছিল যে ওনার এটা যাওয়ারই দরকার ছিল না, কোনো দরকার ছিল না। তিনি এই সময়টিতে বসে বাংলাদেশ সফর করলে, 10 জন লোকের সঙ্গে কথা বললে, মানুষের সঙ্গে চলাফেরা করলে, তিনি একদিন কাঁচা বাজার পরিদর্শনে গেলে, এই জিনিসগুলো মানুষ তাকে বুকে করে নিত, বলতো এ সাধারণ মানুষ এবং তার অনেক অপরাধ, অনেক ভুল, অনেক ভ্রান্তি, এগুলো নিয়ে মানুষ কিন্তু কথা বলতেই সাহস পেত না। কিন্তু সেটি না করে তিনি বিল ক্লিন্টনের সাথে বন্ধুত্ব করতে গিয়েছেন, জো বাইডেনের সঙ্গে ছবি তুলতে গিয়েছেন। এই জিনিসগুলো দিয়ে আলটিমেটলি তার সরকারের বা তার নিজের কোনো উপকার হবে না। তিনি প্রাজ্ঞ মানুষ, সারা জীবন বহু ঘাটে বহুবার তিনি তার পদচিহ্ন রেখেছেন, কখনো বিজয়ী হয়েছেন, কখনো পরাজিত হয়েছেন। তাকে সাজেশন দেওয়ার মতো স্পর্ধা আমার নেই। আমি আমার সাদা চোখে যে জিনিসগুলো দেখছি, সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে তিনি বাংলাদেশের যে পরিচিতি বা বাংলাদেশের যে গর্ব, বা ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল লরিয়েট হিসেবে যে খ্যাতি এবং দ্যুতি সারা দুনিয়াতে ছড়িয়েছেন, তার এই সকল সফলতা যেন জীবন সায়ানে এসে কোনো অবস্থাতেই বিরূপ পরিস্থিতিতে না পড়ে, এতটুকু কামনা। তিনি সফল হন এবং ভালো কিছু করেন, এই আশীর্বাদ করছি। কিন্তু তিনি যদি সেটি না করে অতীতের লোকদের মতো তিনি যদি কেবল প্রচার প্রপাগান্ডাতে ব্যস্ত থাকেন, যা কিনা তার বাংলাদেশের রাজনীতিতে আদৌ দরকার নেই, তাহলে আলটিমেটলি ইটস এ ওয়েস্টেজ অফ টাইম, মানি অ্যান্ড এনার্জি। জামাতের সাথে সখ্যতা গড়ে তুলে রাজনীতি করলে বিএনপির পক্ষে আগামী 15 বছর পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ধরে রাখা সম্ভব। আবার অন্যদিকে আওয়ামী লীগের সাথে সখ্যতা গড়ে তুললে বিএনপির পক্ষে 5 বছরের মধ্যেই ক্ষমতা হারানো সম্ভব। সিদ্ধান্ত আমাদের, সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত জনগণের। আমরা কি 5 বছরের মধ্যে আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হারাবো, নাকি লম্বা সময়ের জন্য আমরা বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকবো, সেটাই আজকের আলোচ্য বিষয়। প্রিয় সহযোদ্ধা ভাই ও বোনেরা, বন্ধুরা, আমার আজকের বক্তব্য যারা শুনবেন তারা একটু বিষয় খেয়াল করে দেখেছেন, গত 5ই আগস্ট বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছে। নতুন করে এই স্বাধীনতা অর্জনের জন্য প্রায় 1,500-এর অধিক ছাত্র জনতা, সাধারণ নাগরিক জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে। বাংলাদেশের আপামর জনতা, সেনাবাহিনী, ছাত্র, শিক্ষক, নায়ক, নায়িকা, গায়ক, গায়িকা সকলের মাধ্যমে, আলেম ওলামা, পীর মাশায়েখ, ইসলামিক দল, বড় বড় রাজনৈতিক দল, বিএনপি, জামাত সহ সকলের অবদানের ভিত্তিতে আজকের এই স্বাধীন বাংলাদেশ। কিন্তু এই স্বাধীন বাংলাদেশের পরবর্তী সময় আমরা দেখছি বাংলাদেশে একটি মহল, কুচক্রী মহল বলতে পারেন, কিংবা তাদেরকে আপনি কোনো ষড়যন্ত্রের অংশবিশেষ মনে করতে পারেন, তারা আজকের বড় বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য সৃষ্টির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।
দীর্ঘ প্রায় 16 বছর পর্যন্তই আওয়ামী লীগের একটি প্রচেষ্টা ছিল এদেশে বিএনপি যাতে কারো সাথে রাজনীতি করতে না পারে এবং বড় বড় রাজনৈতিক দলের সাথে যাতে সখ্যতা গড়ে তুলতে না পারে, সেজন্য ষড়যন্ত্র অব্যাহত রাখা। আর আমাদের মধ্যেও কেউ কেউ এ ধরনের টোপ গিলতে সক্ষম হয়েছে এই ভেবে যে হ্যাঁ, যদি আমরা ইসলামী রাজনৈতিক দলগুলো থেকে দূরে থাকি, অথবা আমরা যদি ভিন্ন রাজনৈতিক দলগুলো থেকে দূরে থাকি, আমরা যদি স্বাধীনভাবে রাজনীতি করি, হতে পারে আমরা সর্বোচ্চ জনপ্রিয়তার ভিত্তিতে দেশে সরকার গঠন করব, পাশাপাশি পার্শ্ববর্তী দেশ আমাদের উপরে সন্তুষ্ট থাকবে, পাশাপাশি এটাই আমাদের জন্য মঙ্গলজনক। এ ধরনের চিন্তা চেতনা অনেকের মধ্যে হয়তো বীজ বপন করেছিল। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে মূলত এই থিমটা বিদেশি একটি চক্রের দেয়া। তারা মূলত এটা করে আমাদেরকে অনৈক্য বাঁধিয়ে দিয়ে আমাদের শক্তিকে খর্ব করেছে, ছোট করে রেখেছে এবং দীর্ঘ 16 বছরে মাথা উঁচু করে কাউকে দাঁড়াতে দেয়নি। আল্লাহর মেহেরবানিতে আপনারা, আমরা আমার দেশের সাধারণ জনগণ, সেনাবাহিনী, ছাত্র জনতা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা পেয়েছি এবং 1,500-এর অধিক সাধারণ শিক্ষার্থী, ছাত্র জনতা, বাংলাদেশের জনগণের রক্তের বিনিময়ে আজকের এই 5ই আগস্টের পরবর্তী স্বাধীনতা। কিন্তু পরবর্তী স্বাধীনতার পরে আজকের যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে আওয়ামী লীগ নিজেকে বাঁচানোর জন্য, আবার এই রাজনীতিতে ফিরে আসার জন্য, বিএনপিকে কাছে রাখার জন্য একটি কৌশল হিসাবে নতুন করে তাদের ভিতরে যারা হতাশা লীগ আছে তাদেরকে ঢুকিয়ে দিয়ে জামাত এবং বিএনপি এবং ইসলামী দলগুলো সহ আরো যত দল আছে তাদের সাথে একটু দূরত্ব তৈরির পায়তারায় লিপ্ত রয়েছে। আমি মনে করি এই পায়তারাটিতে কেউ যদি ফাঁদে পাড়া দেয় তাহলে আওয়ামী লীগ তার জায়গায় সফল হবে, বিএনপি তথা এদেশের স্বাধীনতাপ্রেমী মানুষ তারা ব্যর্থ হবে। কারণ আপনাকে যদি সহজেই বলি, বাংলাদেশে আওয়ামী লীগ এমন একটি দল যারা যে কোনো মূল্যে আপনাকে যদি আজকে ক্ষমতায় আনে, বিএনপির মতো একটি রাজনৈতিক দল যদি একা একা ক্ষমতায় থাকতে যায় এবং তার সাথে বাংলাদেশের সর্ববৃহৎ সেকেন্ড দল জামাত ইসলামের মতো একটা দল যদি ব্যাকআপ না থাকে বা সক্ষতা না থাকে অথবা আন্ডারস্ট্যান্ডিং মানে কি বলে আপনার একে অপরের মধ্যে বোঝাপড়া না থাকে, গ্যাপ তৈরি হয়, শত্রুতা তৈরি হয়, তাহলে আওয়ামী লীগের পক্ষে আগামী 4 বছরের মধ্যে মানে নির্বাচন পরবর্তী 4 বছরের মধ্যে তারা এমন একটা পরিস্থিতি তৈরি করবে যেখান থেকে বিএনপি উত্তরণ ঘটানোর মতো কোনো পরিস্থিতি হাতে থাকবে না। বিএনপি তখন সেখানে ব্যর্থ হয়ে নির্বাচন দেখ কিংবা না দেখ যেভাবেই হোক না কেন আওয়ামী লীগের হাতেই পরাস্ত হতে হবে। কিন্তু যদি আওয়ামী লীগ বিদ্বেষী হয়ে বাংলাদেশের বাকি রাজনৈতিক দলগুলো অন্তত মনস্তাত্ত্বিকভাবে ঐক্যবদ্ধ থাকে, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় তো যাবেই, এই ক্ষমতায় যাওয়ার আরো 2-3 টার্ম তথা 15 বছর পর্যন্ত দীর্ঘমেয়াদী ক্ষমতায় যাইতে তাদের কোনো বাধা থাকার সুযোগ নেই। আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে পারি, বাংলাদেশের নিশ্চিত জামাত ইসলামী একটি অন্যতম বড় দল, কিন্তু জামাত ইসলামী বাংলাদেশ আজকের তারা তাদের জায়গায় হয়তো শক্তি অর্জন করবে, তাদের হয়তো বিশ্ববিদ্যালয় থাকবে, কলেজ থাকবে, মেডিকেল থাকবে, ব্যাংক থাকবে, ডিসি থাকবে, সচিব থাকবে, এসপি থাকবে, পুলিশ থাকবে, প্রশাসনে অনেক জায়গায় তাদের মতাদর্শের লোক জনবল তৈরি হবে। এটা অবাস্তব নয়, এটাই বাস্তব সত্য। কিন্তু এই জামাত ইসলামের লোকগুলো থাকা সত্ত্বে অন্ততপক্ষে তারা বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংসের জন্য চেষ্টা করবে না। তারা বাংলাদেশে বিএনপি যদি নিউট্রালি জনগণের ভোট নিয়ে ক্ষমতায় আসতে পারে, জামাত তাদেরকে সহযোগিতা করে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য চেষ্টা করবে, পিছন থেকে সহযোগিতা করবে, কিন্তু তারাও শক্তিশালী হবে, তাতে কোনো সন্দেহ নেই। তারা তাদের জায়গায় কাউকেই ছাড় দিবে না, এটাই বাস্তবতা। কিন্তু ছাড় না দেওয়ার পরেও তারা অন্তত বেইমানি করবে না, বিএনপি দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকতে পারবে। কিন্তু যদি আওয়ামী লীগের সাথে আপনার সখ্যতা হয়, জামাত যদি আপনার শত্রু হয়, তাহলে কতগুলো খারাপ দৃষ্টিভঙ্গি আমার দৃষ্টি থেকে রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে আপনি প্রথম 5 বছরই ক্ষমতা হারাতে চলবেন। কারণ একদিকে জামাত ইসলাম অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য থাকার কারণে স্বভাবতই তারা ধরে নিবে যে বাংলাদেশে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধেও রাজনীতি করে 16 বছর টিকে থাকতে পেরেছি, আমাদের ভাইয়েরা জীবন দিয়েছে, কেউ কেউ মারা গিয়েছে, কেউ কেউ শেষ হয়ে গিয়েছে, জীবন শেষ হয়ে গিয়েছে, তো আমাদের হারানোর আর কিছুই নেই। অন্যদিকে বিএনপি তারাও আমার উপরে জুলুম অত্যাচার করছে, আমাকে কোনো স্পেস দিচ্ছে না, আমার সাথে কোনো সখ্যতা করে তুলছে না, দ্যাট মিনস অল আর সেম, তারা দুইটাই আমার জন্য সমমানের হয়ে যাচ্ছে। যখন দুটোই সমমানের হয়ে যাবে তখন স্বভাবতই তাদের রাজনৈতিক জায়গাটা তৈরি হবে একটু তৃতীয় জায়গার, এবং সেই তৃতীয় জায়গাটা যদি স্বাধীনভাবে তারা চলতে শেখে বাধ্য হয়ে, যেহেতু উপায় নেই, তখন সেই জায়গাটাই বিএনপির জন্য শক্তি খর্ব হবে। এখন জামাত ইসলাম তাহলে কি টিকতে পারবে ভালো করে? হ্যাঁ, জামাত ইসলাম তাদের রাজনৈতিক জায়গা থেকে, যেহেতু তারা একটি আদর্শবাদী সংগঠন এবং তারা দেশ দুনিয়া এবং আখেরা উভয় জায়গার নিয়ে রাজনীতি করছেন, তাদের অনেকগুলো এজেন্ডা আছে, সেই এজেন্ডায় তারা সফল হবে। তারা হয়তো এই 15 বছর যেরকম কষ্ট করে চলেছে, আগামীতে তারা এমন একটা পর্যায়ে যাবে সেখানে তারা হয়তো এর চেয়ে কষ্ট কম করে চলা লাগতে পারে কিংবা বেশিও করা লাগতে পারে। আবার অন্যদিকে আওয়ামী লীগও চিন্তা করবে, আমরা যা গত 15-16 বছরে করেছি, আগামী দিনগুলোতে আমাকেও টিকে থাকতে হলে বাংলাদেশের প্রধান শত্রু যাকে বানানো দরকার তাকে বানিয়ে বাকিদেরকে সখ্যতা গড়ে তুলে যদি আমরা টিকে থাকতে পারি, তাহলে আমরা টিকে থাকবো। তখন তারা কি করবে? বাংলাদেশের মাজারপন্থী মানুষগুলোকে একীভূত করার চেষ্টা করবে, বাংলাদেশের সংখ্যালঘু মানুষগুলোকে একীভূত করার চেষ্টা করবে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় যারা বিএনপির কাছ থেকে সহানুভূতি পাবে না তাদেরকে একীভূত করার চেষ্টা করবে, বিশ্ব মিডিয়া এগুলো দেখানোর চেষ্টা করবে। একটা পর্যায়ে গিয়ে এগুলো একটা শক্তিতে রূপান্তরিত হবে, আর সেই শক্তির কারণেই 5 বছরের মধ্যে বিএনপিকে ক্ষমতা হারাতে হতে পারে। আর সে কারণেই আমি বলছি, ক্ষমতায় যাওয়ার চাইতে ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য একটি মাস্টার প্ল্যান, একটি যোগ্যতম পরিকল্পনা আমাদের এখনই হাতে নেওয়া দরকার। যদি সেটা না নেন তাহলে এই যে স্বাধীন অর্জন হলাম, স্বাধীনতা পেলাম, এই 1500 মানুষের জীবনের মূল্যের বিনিময়ে যে স্বাধীনতা আজ অর্জিত হলো সেটা টিকবে না, সেটা ধ্বংস হয়ে যাবে। আজকের বাংলাদেশের সাম্প্রতিক সময়ে
রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যাপক ধরনের অনলাইনে বিশেষ করে কথার বেশ ফুলঝুরি দেখা যাচ্ছে। গত 16 বছরে নির্যাতন, জুলুম, অত্যাচার সহ্য করে একটা ভিডিও নেই, বিবৃতি নেই, আন্দোলন নেই, সংগ্রাম নেই, কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে যে কেউ কেউ মনে করে যে তিনিই সর্বসর্বা। অথচ বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রাজনৈতিক দর্শন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক দর্শন এবং বর্তমান সময়ের তারুণ্যের অহংকার জননেতা জনাব তারেক রহমানের রাজনৈতিক দর্শন যদি আপনি হুবাহু ফলো করেন, তাহলে সমালোচনার রাজনীতি নয়, বরং মানুষকে কাছে টানার রাজনীতি। এখন যেহেতু এই রাজনৈতিক তিনজন ব্যক্তির কথা আমি বললাম, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দুনিয়ায় নেই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, তারুণ্যের অহংকার তারেক রহমান বিদেশে আছেন, যতক্ষণ পর্যন্ত দেশে এসে সশরীরে নেতৃত্ব দিতে না পারবেন ততক্ষণ পর্যন্ত কিছু না কিছু সমস্যা যে কোনো জায়গা থেকে ঘটে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই স্বাভাবিকতা ধরে নিয়েই পথ চললে আমাদের হবে না, বরং আমাদেরকে এই বিএনপির মানুষগুলোর যদি আপন কেউ হয়ে থাকেন তাহলে তাকে বুদ্ধি পরামর্শ দিয়ে দীর্ঘমেয়াদী শাসন ব্যবস্থা কায়েমের জন্য আপনাকে পরিকল্পিত উপায়ে তার পাশে দাঁড়াতে হবে। যারা সেটা পারবেন বুঝবেন তারাই সত্যিকার বন্ধু, যারা সেটা পারবেন না বুঝবেন তারাই সত্যিকার তাদের ক্ষতি করছেন। আজ আমি খুব অবাক হই যখন বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের কোনো নেতা আজকে ঠিক আওয়ামী লীগের মতো করে বক্তব্য দেয়, কিংবা আমি অবাক হই যখন যাদেরকে উদ্দেশ্য করে বক্তব্য দেয় তারাও যখন পাল্টা কোনো ধরনের বক্তব্য বিবৃতি দিয়ে একে অপরের মধ্যে কাদা ছোড়াছুড়িতে লিপ্ত থাকে, তখন আমার ভিতরে খুব ভয় হয় যে আমরা এই স্বাধীনতা আদৌ টিকাতে পারবো কিনা। বাংলাদেশে আমার পরামর্শ হচ্ছে, যদি আমাদেরকে স্বাধীনতা টিকাতে হয়, লম্বা সময়ের জন্য রাজনীতিতে মাঠে থাকতে হয়, তাহলে আমাদের উচিত হবে আপনার এই জামাত ইসলামের সাথে সখ্যতা গড়ে তুলে আগামী দিনের পথ চলা। শুধু জামাত ইসলাম নয়, বাংলাদেশের বাকি রাজনৈতিক দলগুলোর সাথেও এমন একটি সখ্যতা গড়ে তোলা, যেই সখ্যতাটা হচ্ছে ফ্যাসিবাদী শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, এবং আগামী দিনে দেশপ্রেমিক নাগরিকরা ঐক্যবদ্ধভাবে দলের কার্যক্রম পরিচালনা করে দেশের স্বাধীনতা রক্ষার একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের সখ্যতা। আপনি যদি ভয় পান, ফর এক্সাম্পল, অনেকে বুদ্ধি দিবে যদি তুমি জামাতকে সুযোগ দাও সে তো অনেকগুলো জায়গায় প্রতিষ্ঠিত হয়ে যাবে। হ্যাঁ, গিভ অ্যান্ড টেক, এটাই নেচার, আপনাকে দিতেও হবে নিতেও হবে। আপনি একা সব খেতে পারবেন না, একা সব অর্জন করতে পারবেন না, একা সব পরিচালনা করতে পারবেন না, আপনাকে কাউকে না কাউকে বৃহত্তর হৃদয় নিয়ে ছাড় দিতেই হবে, আপনার মানসিকতা প্রশস্ত করতে হবে। অতএব জামাত ইসলাম শক্তিশালী হবে, জামাত ইসলাম টাকা পয়সার মালিক হবে, জামাত ইসলাম ক্ষমতায় অনেক বড় শক্তিশালী ভূমিকা পালন করবে, এমনও হতে পারে যে জামাত ইসলাম আপনাদেরকে কোনো এক সময় হটিয়ে তারাও ক্ষমতায় আসতে পারে, তাতেও বিএনপির কোনো ক্ষতি নেই। এজন্য নেই যে আওয়ামী লীগ তো ক্ষমতায় আপনাকে হটিয়ে আসবেই। অতএব আওয়ামী লীগের বিপক্ষে যদি শক্তি অর্জন করতে হয়, তাহলে আপনি এখন তাকে ছাড় দিয়ে রাজপথ ঘুচিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে চলবেন। আপনি রাষ্ট্র ক্ষমতায় আমার ধারণা মতে পরপর 2-3টি নির্বাচনে যাওয়া সম্ভব, ফ্রি ফেয়ার ইলেকশনের মধ্য থেকেই যাওয়া সম্ভব। কিন্তু যদি সেটা করতে না পারেন, তাহলে কি হবে? পরবর্তীতে এই আওয়ামী লীগই ক্ষমতায় আসবে, কিন্তু আওয়ামী লীগ আর আপনার মধ্যে একটা চারিত্রিক পার্থক্য রয়েছে। সেটা হচ্ছে এই, আওয়ামী লীগ যেদিন ক্ষমতায় আসবে সেদিনই সকল সংস্কারকে বাদ দিয়ে মাটির সাথে ধুলায় মিশিয়ে দিয়ে তার মতো করে রাষ্ট্র ব্যবস্থা চালাতে সক্ষম এবং চালাবে। এটাই তাদের নেচার। তারা হচ্ছে ডু আর ডাই, মানে আজকে করো অথবা মরে যাও। এবং সেটাই হয়েছে। স্বাধীনতার পরে শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশে এসেছেন, তারপরে তার ক্ষমতার লোভ, জনগণ এবং তার পার্টির অবস্থা এবং বাংলাদেশের স্বাধীনতার পরে যে অনিয়মতান্ত্রিক রাষ্ট্র চলেছে তা দেখে জনগণ যে কেউ বুঝেছে যে তাদের হয়তো সময় ঘনিয়ে এসেছে, এবং তাই হয়েছে 15ই আগস্টের মাধ্যমে। আজ শেখ হাসিনার যে পতনটা হবে সবাই জানতো, তারা কিন্তু একই উপায়ে শেখ হাসিনা যতদিন পেরেছে ক্ষমতা টেনে রেখেছে, যখন পারেন নাই তখন এটা ব্রেক ফেল করে তাকে পালিয়ে যেতে হয়েছে। আগামী দিনেও আওয়ামী লীগ আসলে তিনি সংস্কার করে দেশ চালাবেন না, তিনি আওয়ামী লীগ আসলে আবারও ধারণা নেবেন যে আমাদেরকে কোনো না কোনো সময় পালিয়ে যেতে হবে কিংবা যা ইচ্ছা তাই করতে হবে। অতএব লম্বা সময় ক্ষমতায় থাকতে হলে সবাইকে পিটিয়ে টিটিয়ে অনির্বাচিত সরকারের মধ্য দিয়েই তারা ক্ষমতায় থাকবে। সেটা কিন্তু বিএনপি পারবে না। কেন পারবে না? বিএনপি একটি, আপনারা জানেন 2008 সাল থেকে নিয়ে 2014 সাল পর্যন্ত বাংলাদেশের মানুষের মাথার উপর জগদ্দল পাথরের মতো যে ফ্যাসিস্ট আওয়ামী সরকার আমাদের মাথার উপর চেপে বসেছিল, 2024 সালের জুলাই এবং আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা পরিষ্কার ভাষায় বলছি এবং সব জায়গায় জোর গলায় বলছি, এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের আন্দোলনে বাংলাদেশের শাহবাগীদের কোনো অবদান ছিল না, বাংলাদেশের বামদের কোনো অবদান ছিল না, বাংলাদেশের রামদের কোনো অবদান ছিল না, বাংলাদেশের তথাকথিত সুশীলদের কোনো অবদান ছিল না। আবু সাইদ, মুগ্ধা, তাহমিদেরা শহীদ হয়ে তাদের রক্তের বিনিময়ে এই দেশ থেকে ফ্যাসিস্ট পলায়ন করেছে। আজকে যারা আবু সাইদের রক্তের সাথে গাদ্দারি করে ইসলামের দিকে আঙ্গুল তুলবে, শাহজালাল পূর্ণভূমি থেকে পরিষ্কার ভাষায় বলছে সেই আঙ্গুল আমরা ভেঙে দেব। আমি একটা কথা বলি, ভালো করে শুনেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় যে ক্ষতি করেছিল, তারা এই বাংলাদেশের রাম সংস্কৃতি চালু করার জন্য, তারা এই বাংলাদেশে ভারতের আধিপত্যবাদ চালু করার জন্য, এই দেশকে সিকিম, ভুটান বানানোর জন্য, এদেশের স্বাধীনতা, এদেশের মানচিত্র ভারতের হাতে তুলে দেওয়ার জন্য সবচেয়ে বড় যে ষড়যন্ত্র তারা করেছিল, আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে, আমাদের শিক্ষা কারিকুলাম ধ্বংস করে ভারতীয় হিন্দুয়ানি শিক্ষা ব্যবস্থা চালু করেছিল। আমরা আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে আমরা প্রতিবাদ করেছিলাম। আপনারা জানেন, আমাদের উলামা মাশায়েখের সম্মেলনে আমাদের আসিফ মাহতাব স্যার পাতা ছিঁড়ে ফেলেছিলেন।
যার কারণে সারা বাংলাদেশে আগুন জ্বলে উঠেছিল। শরীফ শরীফার গল্প ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাদ দিতে বাধ্য হয়েছিল। আমরা বড় দুঃখ এবং পরিতাপ নিয়ে বলছি, ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের পর বাংলাদেশের যিনি শিক্ষা বিষয়ক উপদেষ্টা হয়েছেন, আমরা প্রতিনিধি দল তার সাথে দেখা করেছিলাম, বারবার তার সাথে মিটিং করেছি, লম্বা কথা বলেছি। আমরা সমন্বয়কদের সাথে বসেছিলাম, আজকে যাকে মাস্টার মাইন্ড বলা হয়েছে তার সাথেও বসেছিলাম। শায়েখে চরমনাইও ছিলেন, শায়েখে চরমনাইয়ের নেতৃত্বে আমরা বসেছিলাম। আমরা সেদিন সুস্পষ্ট ভাষায় দাবি করেছি, আমরা সমন্বয়কদেরকে জানিয়েছি, আমরা মন্ত্রণালয়ে জানিয়েছি, আমরা টিএনসিবি, আমরা এনসিবিতেও জানিয়েছি, সব জায়গায় আমরা জানিয়েছি যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ইসলাম বিধ্বংসী যে শিক্ষা সিলেবাস চালু করেছিল, ওই 2021 শিক্ষা কারিকুলাম বাতিল করে পূর্বের যে কোনো শিক্ষা সিলেবাসে ফিরে যেতে হবে। শিক্ষামন্ত্রী আমাদেরকে আশ্বস্ত করেছিলেন, তিনি আমাদেরকে গেজেট দেখিয়েছিলেন যে 2021 শিক্ষা কারিকুলাম বাতিল করা হয়েছে, 2012তে ফিরে যাওয়া হবে। আমরা বলেছিলাম ভারতে বিবর্তনবাদ ছিল, আরো কিছু বিষয় ছিল, সেগুলো সংস্কার করতে হবে। তারা আমাদেরকে দাবি আশ্বস্ত করেছিলেন সংস্কার করবেন, কিন্তু আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার আবু সাইদের রক্তের উপর ক্ষমতা এসেছে, অন্তর্বর্তীকালীন সরকার মুগ্ধর রক্তের উপর ক্ষমতা এসেছে, কিন্তু আমরা দেখেছি তারা ক্ষমতা এসে যত কমিশন গঠন করেছে সব জায়গায় ইসলামপন্থী মুসলমানদেরকে তারা বঞ্চিত করেছে। আমরা দেখেছি শিক্ষা সিলেবাসের প্রথম যে কমিটি, তারা পরিমার্জন কমিটি গঠন করেছিল 10 জনের, সেখানে চিহ্নিত 2 জন হলো শাহবাগী। আমরা প্রতিবাদ করেছিলাম, তারা আমাদেরকে একটা আইওয়াশ করেছিলেন 2 জনের নাম বহিষ্কার করে, কিন্তু আমরা পরবর্তীতে 40 জনের যে বড় কমিটি দেখেছি, সেই কমিটিতে আমরা দেখেছি ইসলাম শিক্ষা বই পরিমার্জন এবং সংস্কারের জন্য যে 3 জন লোককে দায়িত্ব দেওয়া হয়েছে, এই 3 জনের একজন হলো আবু সাইদ খান যে হাদিস অস্বীকারী, আরেকজন হলো মডারেট, আরেকজন মুসলমানদের প্রতিনিধিত্ব করে না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আজকের এই শাহজালালের পুণ্যভূমি, শাহপরানের পুণ্যভূমি, 360 আউলিয়ার পুণ্যভূমি, সিলেটের পুণ্যভূমি থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি আপনারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো কোন শিক্ষা সিলেবাসকে ইসলামপন্থীদের ওভারটেক করে কোন শিক্ষা সিলেবাসকে এই দেশে চালু করতে দেখেন, আপনাদের পরিণতি এই দেশে ভালো হবে না। আমরা পরিষ্কার ভাষায় আজকের এই সমাবেশ থেকে 1 নম্বর দাবি করছি, আবু সাইদ খান সহ যতজন নাস্তিক, কামরুল হাসান মামুন, সামিনা লুৎফা সহ যতজন নাস্তিক রয়েছে, সব নাস্তিকদেরকে এই কমিটি থেকে বাদ দিতে হবে। 2 নম্বর দাবি করছি, আমরা খবর পেয়েছি, গতকালকে আমরা বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি যে তারা পাঠ্যপুস্তক সম্পাদনা করে জমা দিয়ে দিয়েছে, আগামী 15 তারিখের মধ্যে এটা প্রেসে যাবে। আমরা আজকে এই সিলেটের পুণ্যভূমি থেকে পরিষ্কার ভাষায় আরেকটা দাবি জানাচ্ছি, এই নাস্তিক মুরতাদ বেঈমানরা যে বইগুলো সম্পাদনা করেছে, ওই বইগুলো প্রেসে ওঠার আগে ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ডক্টর আফম খালিদের মাধ্যমে সব বই সম্পাদনা করাতে হবে। যদি আপনারা সম্পাদনা না করেন, যদি আপনারা আমাদের দাবি না মানেন, যদি আপনারা ইসলাম পন্থাকে ওভারটেক করেন, এদেশের ইসলাম পন্থাকে ওভারটেক করে ফ্যাসিস্ট হাসিনা এই দেশে টিকতে পারে নাই, আপনারা যদি ইসলাম পন্থাকে ওভারটেক করতে চান, আপনারা এই দেশে থাকতে পারবেন না। আমি শেষ কথা বলে শেষ করছি, শায়েখে চরমনাই বক্তব্য রাখবেন, আমি শেষ কথা বলে শেষ করছি। বাংলাদেশের বছর 52 বছর হয়েছে, এই 52 বছরে আমরা কখনো সোনার বাংলাদেশের স্লোগান শুনেছি, এই বাংলাদেশে আমরা কখনো ডিজিটাল বাংলাদেশের গল্প শুনেছি, এই বাংলাদেশে আমরা নেতার পরিবর্তন দেখেছি, এই বাংলাদেশে আমরা চেয়ারের পরিবর্তন দেখেছি, এই বাংলাদেশে আমরা ক্ষমতার পরিবর্তন দেখেছি। 52 বছরে আমাদের ভাগ্যের পরিবর্তন হয় নাই, এবার সময় এসেছে শুধু নেতার পরিবর্তন না, নীতির পরিবর্তন হবে। বাংলাদেশে ইসলামকে আমরা বিজয় করবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং তাদের কথাগুলো এবং তাদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনেছেন। তো এই ভিডিওটি দেখার পরে, তাদের কথাগুলো শোনার পরে আপনারা কি জানলেন, বুঝলেন, সেই মূল্যবান মতামতটি ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমাদের পেজে বা আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজ খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর যারা করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।